This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর, এবং যে যুদ্ধ ক্রমশ আরো সংকটজনক হচ্ছে, আরো ভয়ানক হচ্ছে আমেরিকার হামলার পর রীতিমতো মরণ কামড় দিয়েছে ইরান। 15 মিনিটে ইসরায়েলের 40টা মিসাইল ছুড়ল তেহরান। তেল আভিভে ফের বিস্ফোরণ, ঘন ঘন এয়ার রেড সাইরেন বাজছে ইসরায়েলে পরপর হামলা করে যাচ্ছে ইরান, জবাব দিচ্ছে আইডিএফ। ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি কি তৃতীয় বিশ্বযুদ্ধ? এই প্রশ্ন কিন্তু অনেকদিন থেকেই অনির্বাণ উঠতে শুরু করে দিয়েছে। একেবারে ইতিমধ্যে ইরানের পাশে দাঁড়িয়ে মার্কিন হামলা নিন্দা করেছে চীন, রাশিয়া। আরো বিস্তারিতভাবে এই মুহূর্তের বিশ্ব পরিস্থিতি এবং কূটনৈতিক পরিস্থিতি আমরা জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে আরো একবার জানাই যে এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ আরো বেশি সংকটজনক হচ্ছে ক্রমশ মার্কিন হামলার পর থেকে, যে হামলা নিন্দা করেছে ইতিমধ্যে চীন এবং রাশিয়া। অন্যদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, সমর্থন করেছে ব্রিটেন। ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহের জন্য অন্য দেশ প্রস্তুত। আমেরিকাকে কার্যত এমন হুঁশিয়ারিও দিয়েছে রুশ বিদেশ মন্ত্রক, অর্থাৎ ইরানকে একলা ভাববেন না, ইরানকে নিঃসঙ্গ ভাববেন না, আমরাও রয়েছি ইরানের পাশে, এমনই বার্তা দেওয়ার চেষ্টা রাশিয়ার তরফ থেকে। এবার কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, রয়েছেন জ্যোতির্ময় আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, সার্বিকভাবে বিশ্ব পরিস্থিতি এই মুহূর্তের এবং কূটনৈতিক সম্পর্কগুলো যে অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখো, একটা বিষয় এই মুহূর্তে স্পষ্ট যে ইরানের কার্যত দেয়ালে পিঠ থেকে গেছে, আর সেই কারণের জন্যই তারা এই মুহূর্তে কিন্তু একের পর এক মিসাইল হানা তারা চালিয়ে যাচ্ছে। তারা গত কয়েকদিন ধরে একটা বিষয় তারা পরখ করতে পেরেছে যে আয়রন ডোম এই মুহূর্তে যে জায়গায় আছে তাতে যদি বিচ্ছিন্নভাবে কোনো হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের মাটিতে কোনো আঁচড় কাটা সম্ভব নয়। একমাত্র সম্ভব যদি এক ঝাঁক, অর্থাৎ অ্যাট এ টাইম 100 বা 200 মিসাইল যদি ছাড়া হয়, তাহলেই আয়রন ডোম থেকে অন্তত 10% মিসাইল গিয়ে তা অ্যাটাক করতে পারে ইসরায়েলের তেল আভিভ, হাইফা বা অন্যান্য শহরগুলিতে। এবং সেই কাজটাই কিন্তু আজকে সকাল থেকে করছে এই মুহূর্তে ইরান। যে খবর আমরা পাচ্ছি যে ভোর থেকে লাগাতার ইসরায়েলের বিভিন্ন শহরগুলিতে লাগাতার সেখানে সাইরেন বাজছে এবং লাগাতার সেখানে হামলা চালানো হচ্ছে, এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত স্কুল কলেজ তো বন্ধ থাকছে, অফিস বন্ধ থাকছে, এমনকি জরুরি ভিত্তিতে যে কাজের প্রয়োজন সেই কাজের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না লোকাল পুলিশের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না। এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মানুষ যাতে নিরাপদ আশ্রয় অত্যন্ত দ্রুত পৌঁছতে পারে, অর্থাৎ যে জায়গায় রয়েছে সেই জায়গায় যাতে পৌঁছতে পারে, তার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম পরিকাঠামোগত সহযোগিতা করা হচ্ছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত ইসরায়েলের সূত্র থেকে, যে খবর আমাদের কাছে আসছে যে এই হামলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল ইসরায়েল, কারণ তারা জানে যে আমেরিকা হামলা চালানোর পরে আরো বেশি বেপরোয়া হয়ে উঠবে ইরান, এবং সেই ছবিটাই কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন TV9 এর স্ক্রিনে, সেই ছবিগুলো সম্পর্কে আপনাদেরকে আরো একবার জানাই। গত রাতে যখন এই হামলা শুরু হয়েছে, তখন এই যে হোটেলে আপনারা দেখছেন একের পর এক মিসাইল হামলা চলছে ইরানের। আপনারা জানেন ইসরায়েলের আকাশে একসঙ্গে 40টা মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান, এবং যখন এই একের পর এক হামলা চলছে তখনও কিন্তু ওই প্রাণের ঝুঁকি নিয়ে ওই যে হোটেলে সেই মিসাইলটা পড়ছে তার ঠিক পাশ থেকে আমাদের প্রতিনিধিরা কিন্তু রিপোর্টিং করে গিয়েছেন টানা আপনাদেরকে এই যুদ্ধক্ষেত্রের খবর দেওয়ার জন্য। একমাত্র বাংলা চ্যানেল এই যুদ্ধের সময় ইরান ইসরায়েলের মাটি থেকে যারা রিপোর্টিং করছে, TV9 নেটওয়ার্ক একমাত্র নেটওয়ার্ক গোটা দেশে যারা এই রিপোর্টিং করছে। এই মুহূর্তে সংকল্পিতা চক্রবর্তী, গবেষক এবং বিজ্ঞানী, ইসরায়েল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সংকল্পিতা, আপনাকে স্বাগত TV9 বাংলায় আরও একবার। এবং আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, একজন বাঙালি হিসেবে, এদেশে থাকা এবং পশ্চিমবঙ্গে থাকা একজন বাঙালি হিসেবে, আপনিও এখান থেকেই গিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন, অর্থাৎ যেটা ছিল না সেটা হঠাৎ করে আপনাদের জীবনে নেমে এসছে, কার্যত একটা বিপর্যয় বলা যেতে পারে যুদ্ধকে যদি সেভাবে দেখি। সেই অবস্থায় দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের তুল্যমূল্য হিসেব একটা সবাই কষতে চাইছেন। এই বাংলা এখন সবার কৌতূহল, কে জিতছে কে হারছে, যুদ্ধ মানে যেমনটা দাঁড়ায় আর কি। এই মুহূর্তে একজন ইসরায়েলে থাকা গবেষক হিসেবে, বিজ্ঞানী হিসেবে, বাঙালি হিসেবে আপনার কি মনে হচ্ছে, আপনার কাছে তুল্যমূল্য বিচারটা কিরকম?
দেখুন, আমি যেহেতু ইসরায়েলে থাকি, আমি সবসময় চাইবো যে এই দেশটা সেফ থাকুক। তো সেই হিসেবে সংকল্পিতা আমরা শুনতে অনেকটাই পাচ্ছি, সেফ প্লিজ আছি। বলুন, প্লিজ। হ্যাঁ বলুন, আপনি চাইবেন হ্যাঁ, ইসরায়েল হ্যাঁ, এগিয়ে থাকুক, আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল এগিয়ে থাকুক আমাদের সেফটির জন্য অবশ্যই। এবং এখানকার সিভিলিয়ান প্রোটেকশন লেভেলটা এরা বরাবরই খুব উন্নত করে রেখেছে। যেটা আমি আগেও বলছিলাম যে এদের তো যুদ্ধ জিনিসটা এদের কাছে নতুন নয়। তো সেই হিসেবে এদের প্রত্যেকটা নতুন অ্যাপার্টমেন্টে শেল্টার রাখা বা পাবলিক শেল্টার, যেখানে হয়তো অ্যাপার্টমেন্টে নেই সেখানে পাবলিক স্পেসে এরা শেল্টার বানিয়ে রাখে। তো যেহেতু প্রত্যেকটি নাগরিককে নিরাপদে রাখাটা এদের কাছে প্রধান কর্তব্য, তারপরে এরা যুদ্ধ করে নিজেদের সার্ভাইভাল বা আরো অন্যরকম অনেক স্ট্র্যাটেজি আছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। তো সেই হিসাবে একজন এখানের একজন রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে সবাই যে আমরা ভীষণ প্যানিকের মধ্যে আছি বা ঠিক সেই জিনিসটা ফিল হয় না, কিন্তু আমাদেরকে ভীষণ সচেতন থাকতে হয়। এটা একটা ব্যাপার, কারণ রাতে বিরেতে সকালে যখনও সাইরেন বাজতে পারে। সংকল্পিতা সচেতনতা আমাদের রাখতে হয়। এর আগে অনেকের সঙ্গে কথা হয়েছিল। সালমান বলে একজন আছেন, তিনিও ওখানে রয়েছেন, পড়াশোনা করছেন, তার সঙ্গে কথা হয়েছিল। অনিরুদ্ধ বলে একজন আছে, তার সঙ্গে কথা হয়েছিল। প্রত্যেকেই বলছিলেন যে প্রথম দিনে, মানে আজকে তো 11তম দিন, প্রথম দিনে সাইরেনটা বাজতো ওখানে রাতের দিকে বা বিকেলের পর থেকে সন্ধ্যে নাগাদ। এখন কি দিনের বেলা তো একই ছবি, ওই রকম ভাবে সাইরেন বাজছে, মানে একটা দিনের বেলাতেও হচ্ছে? হ্যাঁ, একটা দিনের বেলাতেও হচ্ছে। আগে যেটা হতো মূলত রাত্রিরে দুবার তিনবার করে আসতো, তো দিনের বেলাটা অনেকটাই ফ্রি থাকতো। কিন্তু লাস্ট দুদিন ধরে আমি দেখছি যে সকালে আসতো, এখন হঠাৎ এখানের টাইমে সকাল 10:30টার সময় একবার বাজলো। তো বেসিক্যালি আমরা কেন প্রেডিক্ট করতে পারি না যে কখন এটা আসতে পারে। একটা বিষয় সংকল্পিতা একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে, এই যে আয়রন ডোম, আসলে যুদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি জানেন অনেক মিথ কাজ করে, অনেক প্রবাদ কাজ করে, অমুকটা দুর্ভেদ্য, তমুকটা অপরাজেয়। একমাত্র যুদ্ধ পরিস্থিতিতে বোঝা যায় সত্যি কোনটা দুর্ভেদ্য কোনটা অপরাজেয়, বা আদৌ এমন কিছু আছে কিনা। এই আয়রন ডোম নিয়ে আমরা এত কথা শুনেছি, তাহলে সেই ইসরায়েলের আকাশে বারবার মিসাইল ঢুকছে কি করে, এবং সেই মিসাইল শুধু ঢুকছে না, সেটা আকাশ সীমা পার করে একদম মাটি পর্যন্ত নেমে আসছে, ক্ষয়ক্ষতি করছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে, কি বুঝতে পারছেন সংকল্পিতা ওখানে থেকে? দেখুন, বেশিরভাগ ক্ষয়ক্ষতিটা কিন্তু কোথা থেকে হচ্ছে জানেন তো? মিসাইল যখন আয়রন ডোম যখন একটা মিসাইলকে ইন্টারসেপ্ট করছে, তারপরে তার যে সাকনেল বা যে ডেব্রিস গুলো ছড়িয়ে পড়ে সেগুলো কিন্তু সাইজে ভয়ঙ্কর, এবং সেটাও যখন কোনো একটা বাড়ির উপরে পড়ে যথেষ্ট ক্ষতি করে। ডাইরেক্ট হিট যেমন একটা আছে, কিন্তু তার সাকনেল পড়া থেকেও কিন্তু ক্ষতিটা কম হয় না। এবং এই সাকনেল পড়াটা তো আর অ্যান্টি মিসাইল আটকাতে পারে না, তারা ডাইরেক্ট হিটটাকে আটকাতে পারে। এবার আয়রন ডোমের কথা যেটা বলছেন, সেটা আয়রন ডোম ফেলিওরেট আমি মানতে রাজি নই, কিন্তু কারণ প্রথম এখানে 150-200টা করে মিসাইল এসেছে এক একটা ব্যারেজে। তো যে কোনো ইনস্ট্রুমেন্টই বা যে কোনো ধরুন 5%, মানে 90-95% তার ফাংশনালিটি থাকে। এবার 150-এর 5% মানে তো তার 3-4টে যদি হয়, সেটাও যদি ডাইরেক্ট হিট করে এবং সেখানে হান্ড্রেডস অফ কিলোস অফ যেখানে পেলোডস থাকে, এটা ভয়ঙ্কর। তো 150-এর মধ্যে 2টো হিট করলে একটা ইসরায়েলের মতো দেশের, যে কোনো দেশের ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু 150টা হিট করে ফেললে তো আর দেখতে হতো না, মানে কিছু থাকতো না আর বেসিক্যালি। ঠিক, নিশ্চিন্ন হয়ে যেত। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন সংকল্পিতার কথা সূত্র ধরেই আমি রঞ্জন বাবুর কাছে যাব। রঞ্জন মুখার্জি, প্রাক্তন বায়ুসেনা কর্তা, আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জন বাবু, একটা জিনিস একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো, ইসরায়েল এখনো কতটা সক্ষমতার সঙ্গে প্রতিহত করছে আক্রমণগুলোকে, ইরানের আক্রমণগুলোকে, সেটা আমরা দেখছি। কিন্তু এটা ইরানেরই আক্রমণ। যেভাবে আমেরিকা যুদ্ধে জড়ানোর পর রাশিয়া সরাসরি ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়েছে, দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে, তারপর কি সত্যি এতটা নিঃসংশয় হয়ে, এতটা আশঙ্কাহীন হয়ে থাকা যাচ্ছে আমাদের এই উপমহাদেশের এই অংশে? দেখুন, সব যুদ্ধের পরিণাম যা হয় এই যুদ্ধেও তাই হবে, এবং এটাতে যে কোনো যুদ্ধে যে দেশরা নাবে, এই ক্ষেত্রে যেমন ইরান এবং ইসরায়েল, এদের দুজনেরই পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে আছে। এবং আপনি যে আয়রন ডোমের কথা জিজ্ঞেস করছিলেন, কথা বলছিলেন আয়রন ডোম নিয়ে, আয়রন ডোম শুরু থেকে আমরা যতটা শুনেছি ঠিক, কিন্তু সঠিকভাবে বলতে পারি যে অতটা কাজ কি হয়েছে এটা একটা প্রশ্ন জাগে। কেননা শুরু থেকে ইসরায়েল থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, এই মিসাইলগুলো 70% আমরা ডিসপোজ করে দিয়েছি, কিছু 80% করে দিয়েছি। তার মানে আয়রন ডোমটা পুরোপুরি কাজ করে। যখন যে দুটো দেশের মধ্যে লড়াই হচ্ছে, এটা আমরা জানি যে আমেরিকা
একদম শুরুর থেকেই এটা আমার মতে এটা আমেরিকারই লড়াই ইরানের সঙ্গে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রঞ্জন বাবু আপনার কথা প্রসঙ্গেই দেখুন, হামলা তো দু ধরনের হয়। একটা হচ্ছে ট্রেলার দেখানো, যে আমি এটা দেখালাম, তোমরা শুধরে যাও, আলোচনায় আসো, আমি পুরো সিনেমা দেখাবো না। আরেকটা সত্যি সত্যি আক্রমণ করা, সিনেমা দেখানো যে আমরা আক্রমণটা করেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কোনো আলোচনা নয়। আমেরিকার আক্রমণটা কি ধরনের আক্রমণ? টেবিলে আনার জন্য আক্রমণ ইরানকে? আমেরিকার আক্রমণটা ওই ভয় দেখানো আক্রমণ, টেবিলে আলোচনা আনার জন্য করছে। যে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য আজ থেকে তৈরি নয়, বহু বছর থেকে এই ইরান এই আজকের দিনের জন্য তৈরি হয়েছে। এবং রাশিয়ার ইঙ্গিত ছাড়াও ওরা নিজেদের বল এবং নিজেদের শক্তিতে ওরা কিন্তু এই যুদ্ধটা অনেকদিন টানতে পারে। কিন্তু আমি যে শুরুতে যেটা বললাম, যে সব যুদ্ধের যা পরিণাম এই যুদ্ধেও তাই হবে। ইরানেরও ক্ষতি হবে, হচ্ছে, বা ইসরায়েলেরও অনেক ক্ষতি হচ্ছে। ইসরায়েলের ক্ষতি হচ্ছে না বললে হবে না। এবং এখানেই জানতে হবে, সব যুদ্ধে সব দেশই একটা বিরাট বড় প্রোপাগ্যান্ডার আশ্রয় দিয়ে থাকে, এটাও তার কোনো ব্যতিক্রম নয়। এই যুদ্ধটাও এখানে অনেক রকমের প্রোপাগ্যান্ডার সাহায্য নেওয়া হচ্ছে। তাই জন্য ওইটা মেন জিনিস নয়। আলটিমেটলি আপনি সব যুদ্ধের কথা বলছিলেন, 90-এর গালফের যুদ্ধের পর থেকে সাম্প্রতিককালে যতগুলো সংঘাতে আমেরিকা জড়িয়েছে কোনো জায়গায় সুবিধা করতে পারেনি। আফগানিস্তান 4 বছর আগের উদাহরণ, রীতিমতন পালাতে হয়েছে মার্কিন সেনাকে। একদম ছোট্ট করে আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো অনলাইনে, আমেরিকা কি অল আউট যাবে এক্ষেত্রে? নেভার যাবে না। বেশ, সঙ্গে থাকুন। পাশাপাশি অনির্বাণ নজর রাখতে হচ্ছে। তেল আবিব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সরাসরি মনীষ, তেল আবিব থেকে। মনীষ, সিচুएशन तो अभी तक केवल सैन्य ठिकानों को अटैक कर रहे हैं, लेकिन ईरान के मिसाइल हमारे सिविलियन इलाके को या फिर एनर्जी इंफ्रास्ट्रक्चर को अटैक कर रहे हैं, तो ये उनके मिसाइलों का टारगेट है। कुल मिलाकर देखा जाए तो स्थिति वाकई में विकट है, गंभीर है। अमेरिका के इस जंग में आ जाने के बाद ईरान को ये लगता है कि अब इस मामले में जितनी ताकत है उतनी पूरी ताकत के साथ जंग लड़ी जाए। हालांकि अभी तक ईरान ने किसी भी अमेरिकी सैन्य ठिकाना को या फिर मध्यपुर में मौजूद किसी भी अमेरिकी बेस को या फिर किसी भी समंदर में मौजूद अमेरिकी एयरक्राफ्ट कैरियर को निशाना नहीं बनाया है, बल्कि ईरान का सारा गुस्सा, सारी ताकत अभी इजराइल के खिलाफ है। और पिछले 24 घंटे के दरमियान जब से अमेरिका ने बमवर्षक विमानों से हमला किया था, अब तक 4 राउंड मिसाइलों से ईरान हमला कर चुका है। और एक के बाद एक जो हमले हैं वो हर बार के हमले पहले के हमले की तुलना में ज़्यादा भयानक, ज़्यादा चैलेंजिंग हो रहे हैं। और उनमें से कई मिसाइल अपने टारगेट को हिट कर पा रहे हैं, जैसा कि हम तस्वीर में दिखा भी रहे हैं कि अजदोद का जो जी मनीष जी, बहुत बहुत शुक्रिया। और अपना ख्याल रख के बने रहिए वहाँ पे, जैसे आप रिपोर्टिंग करते आ रहे हैं और हमारे दर्शकों को आप दिखा रहे हैं अभी की जो ताज़ा स्थिति आप दिखा रहे थे। মনীষ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সহকর্মী সরাসরি ইসরায়েল থেকে এই মুহূর্তে আমাদের দেখাচ্ছিলেন এই মুহূর্তের পরিস্থিতি, বিশেষ করে গত রাত থেকে ইরানের যে লাগাতার আক্রমণ শুরু হয়েছে তার পরের পরিস্থিতি। এদিকে ইরানে মার্কিন হামলা তীব্র নিন্দা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রপুঞ্জের সনদ ভঙ্গ করেছে আমেরিকা, স্বাধীন দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে আমেরিকা। প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রক। সর্বসম্মত নিন্দা প্রস্তাব আনতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অনলাইনেও চলছে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ। সাইবার অ্যাটাকের পথে হাঁটছে ইরান। এবার ইসরায়েলের সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক ইরানে, অর্থাৎ সফল হয়েছে ইরান এবার এই সাইবার হামলা চালাতে। ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তিদেরও অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে ইরান। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, জানতে চাইবো এর আগে একের পর এক এমন সাইবার অ্যাটাক বা সাইবার হামলার চেষ্টা রুখে দিয়েছে ইসরায়েল, বরঞ্চ ইসরায়েলই সারা পৃথিবীতে অনেক বেশি সে অর্থে খ্যাত বা কুখ্যাত গোপনে বা প্রকাশ্যে এমন সাইবার অ্যাটাক বা হামলা চালানোর জন্য। এবার উল্টোটা ঘটলো, অর্থাৎ ইসরায়েলের ভিতরে এমন সাইবার হামলা চালিয়েছে বলে ইরান দাবি করছে। কতটা সত্যি সায়ন্ত? দেখো, এই ইরান ইসরায়েল যুদ্ধ যখন শুরু হয়, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কিন্তু প্রথম থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন ব্যাংকের
এমনকি বিভিন্ন প্রতিরক্ষা মন্ত্রকে, তাদের যে প্রতিরক্ষা মন্ত্রক সেখানকারও বিভিন্ন তথ্য এই সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে যাবতীয় হাতিয়ে নিয়েছে বলে ইরান দাবি করেছিল। এমনকি ইসরায়েল তরফে কিন্তু তখন সরকারিভাবে বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু এবার ইরান দাবি করলো যে ইসরায়েলের যে বিভিন্ন সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিদের এর বিভিন্ন অ্যাকাউন্ট এবং বিভিন্ন তথ্য, মোবাইল তথ্য কিন্তু সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে তারা হ্যাক করে নিয়েছে, যেটা ইসরায়েলের তরফে কিন্তু ইতিমধ্যে সরকারি বিবৃতি জানানো হয়নি। কিন্তু তোমাকে এটা বলে রাখি, ইতিমধ্যে সেখানকার সাধারণ মানুষ কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে ইরানের বিভিন্ন তথ্য, তাদের যে ফোন হ্যাক হয়েছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেটা কিন্তু তারা সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ইরানকে কিন্তু কেউ না কেউ সাহায্য করছে, কারণ ইরানের সাইবার হ্যাক করার বা সেই ধরনের টেকনোলজি কিন্তু ইরান এখনও পর্যন্ত সেরকম আপগ্রেড টেকনোলজি নেই। ইরানকে কেউ পেছন থেকে বড়সড় কোনো শক্তিধর দেশ বা সাইবার হ্যাকিংয়ের যারা রীতিমতো মাথা পাকিয়ে ফেলেছে সেই রকম দেশ কিন্তু ইরানকে যাবতীয় পরিকাঠামোগত হোক বা টেকনোলজিগত হোক এ দিয়ে হেল্প করছে, আর যে কারণে ইরান সেই হেল্পের মাধ্যমে কিন্তু ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট এবং মোবাইলের নম্বর, মোবাইলের তথ্য সব হ্যাক করেছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিশিষ্ট ব্যক্তির মধ্যে যে শুধুমাত্র যে সাধারণ মানুষ বা সাধারণ যারা বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু নয়, এদের মধ্যে কিন্তু ডিফেন্স পার্সোনালিটিগুলো রয়েছে, অর্থাৎ প্রতিরক্ষা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের সচিব, প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের মোবাইলও কিন্তু হ্যাক করা হয়েছে। অর্থাৎ কতটা তোমাকে ধন্যবাদ সায়ন্ত। অর্থাৎ এতদিন ধরে ইসরায়েল যে কাজটি করে এসছে প্রকাশ্যে দাবি করে অথবা কখনো তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেও, সেই কাজটাই এবার ইসরায়েলের সঙ্গে ঘটে গেছে। অর্থাৎ ইসরায়েলের ভিতরে সাইবার হানা দিতে পেরেছে, অন্তত কিছুটা হলেও সক্ষম হয়েছে ইরান। ইরানি দাবি করেছে এবং তার অন্তত কিছুটা সমর্থন পাওয়া যাচ্ছে বিভিন্ন বাস্তব সূত্র মারফত বা তথ্য মারফত। এদিকে ট্রাম্পকে জুয়ারি বলে ইরানি সেনার তোপ। আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে, শেষ করবে ইরান। ইরানের মাটিতে অবৈধভাবে হামলার জবাব আমেরিকাকে পেতে হবে, ফের মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ইরানি সেনার। আজই ফের ট্রাম্প স্যাটেলাইট ইমেজ দেখিয়ে মার্কিন হামলায় ইরানের পরমাণু ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেন, আর তারপরেই হুঁশিয়ারি IRGCর তরফে। ইরানকে এভাবে হামলা করে রোখা যাবে না, আরো জোরালো প্রত্যাঘাত হবে, হুঙ্কার ইরানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাখারির। ইরানের সার্বভৌমত্ব আঘাত এনেছে, পাল্টে জবাব পেতে অপেক্ষা করুক ওয়াশিংটন, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের তরফ থেকে। 2 সপ্তাহের কথা বলে কেন 72 ঘন্টার মধ্যে ইরানে হামলার ট্রাম্পের? ইরানে কখন হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জানালেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অভিযানের কয়েক মিনিট আগে সিদ্ধান্ত চূড়ান্ত করেন ট্রাম্প। তিনি চাইলে শেষ মুহূর্তে অভিযান বাতিলও করতে পারতেন, কিন্তু অভিযানের সিদ্ধান্তে অনড় থাকেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে ঘরেই কটাক্ষের মুখে মুনির। কিভাবে কটাক্ষের মুখে পড়েছেন, কারা কটাক্ষ করছে? সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সোমনাথ। দেখো, এটা কার্যত চাপে পড়ে ঢেঁকি জেলার মতো অবস্থা। কয়েকদিন আগে যে মুনির ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে লাঞ্চ করেছিলেন এবং সেটাকে একটা কূটনৈতিক সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল, গতকালই আমরা দেখেছি আমেরিকার হামলার পরে, ইরানে হামলার পরে নিন্দা করে কিন্তু বিবৃতি দিতে হয়েছে। এবং তারপরেই প্রশ্ন উঠে গেছে যে এই যে 180 ডিগ্রি শিফট, এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এর দায় কে নেবে? এবং এর দায় কিন্তু শরীফ সরকার নিতে রাজি নয়। ডন পত্রিকার যে প্রতিবেদন দিচ্ছে তাতে কিন্তু দাবি করা হচ্ছে যে তারা পাক সরকারের তরফে দাবি করা হয়েছে যে এই সিদ্ধান্ত সেনার এবং এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সব মিলিয়ে কিন্তু পাক সরকার এবং পাক সেনা মানে দুটো তরফই কিন্তু বেশ নজর রাখো সোমনাথ। অন্যদিকে উপমহাদেশ এবং তার আশপাশে যখন এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে, তখন সীমান্তে বাংলাদেশের নয়া ছক। সীমান্ত লাগোয়া গ্রামে গ্রামে কমিটি তৈরি করছে বিজেপি। কি উদ্দেশ্য, বিস্তারিত জানবো এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমার সঙ্গে। সিজার, ঠিক কি উদ্দেশ্য হঠাৎ করে গ্রামে গ্রামে এই কমিটি তৈরি করছে বাংলাদেশ বর্ডার গার্ড ফোর্স?
দেখো, গত কয়েক মাস ধরে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে যে ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে সেই প্রত্যেকটা গ্রামে বিএসএফ এর যে পোস্টগুলো বিজিবির যে পোস্টগুলো রয়েছে তাদের আধিকারিকরা সেখানকার গ্রামগুলোতে একটা কমিটি তৈরি করছেন গ্রামবাসীদের নিয়ে। তাদের স্পষ্ট করে জানানো হচ্ছে গ্রামবাসীরা মূলত বিএসএফ এর যে গতিবিধি সেটার ওপর নজর রাখবে এবং এই ভারত বাংলাদেশ সীমান্তে আমরা জানি যে এপার এবং ওপারে দুপক্ষেরই কিন্তু আত্মীয়তা থাকে এবং যোগাযোগ থাকে। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে তর্কের খাতিরে ধরা যাক মালদা সীমান্তে যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জে তার আত্মীয় স্বজন মালদার মধ্যে রয়েছে, তাদের মাধ্যমে বিএসএফ এবং এই পারে অর্থাৎ ভারতের মধ্যে কি কি গতিবিধি রয়েছে, কোনো ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সমস্ত তথ্য সংগ্রহ করছে বিজিবি এই কমিটিগুলোর মাধ্যমে। আর সেখানেই কোথাও একটা প্রশ্ন উঠছে, এটা কি বিজিবির নিজস্ব সিদ্ধান্ত না এর পেছনে অন্য কোনো চর সংস্থা? কারণ আমরা জানি এই নতুন সরকার ক্ষমতায় আসার পর, এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আইএসআই কিন্তু ফের বাংলাদেশের মাটিতে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে এবং সেখান থেকেই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করছে যে এই তথ্য সংগ্রহের পেছনে আইএসআই এর ভূমিকা থাকতে পারে। এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফকেও সতর্ক করেছে, বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে এক্সটেন্সিভলি সেখানে মোবাইল টাওয়ার ইনস্টলেশন করা হচ্ছে। এর আগে মোবাইল টাওয়ার ইনস্টলেশনের জন্য সীমান্ত এলাকায় ইনস্টলেশনের জন্য যে বিধি ছিল সেই বিধি কিন্তু ইউনূস সরকার শিথিল করে দিয়েছে এবং শিথিল করার পর এই যে কমিউনিকেশনটা বর্ডার রিজিয়নে বাড়ানো হচ্ছে সেটা কোন উদ্দেশ্যে এবং সেটার পেছনে যে কোনো ভালো উদ্দেশ্য নেই এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তার কারণ এই এক্সটেন্সিভলি যে কমিউনিকেশন এবং নজরদারি সেটা কোনো বড় উদ্দেশ্যেই করা হচ্ছে বলে মনে করছেন গোয়েন্দারা। অনেক ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডলের সঙ্গে সরাসরি জানাচ্ছিলেন ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে খবরাখবর নেওয়ার জন্য এবং অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর উপর নজরদারির জন্য বিজিবির আধিকারিকরা কিভাবে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে ও দেশের ভিতরের গ্রামের মানুষদের নিয়ে কমিটি তৈরি করছে। জমি জটের থমকে ভারত বাংলাদেশের জলপাইগুড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। বিঘার পর বিঘা জমির খতিয়ান নেই, জমির নথি না থাকায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা। তাই জমি চিহ্নিত হলেও কৃষকদের আপত্তিতে জমি অধিগ্রহণ সম্ভব হচ্ছে না। ফলে প্রায় 16 কিলোমিটার উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করা যাচ্ছে না। এলাকা পরিদর্শন করে জট কাটাতে উদ্যোগী হয়েছেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের চিলাহাটি, বড়শশী, নাউতারি, দেবোত্তর ও কাজল দিঘিতে তৈরি হচ্ছে জটিলতা। নিজেদের নামে জমির খতিয়ান না থাকায় সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা। সমস্যায় ওইসব মৌজার প্রায় 8000 মানুষ। কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রাস্তা তৈরি এবং এখানকার জমি সংক্রান্ত সেই ব্যাপারে এসেছিলাম, আলোচনা করে জানার চেষ্টা করলাম এখানে কি আছে এবং সেই হিসেবে সমাধান করা যায়। অবিলম্বে আমাদের জমির কাগজপত্র দেওয়া হোক এবং মিউটেশন করা হোক। এবার এইখানে একটা গোলমাল, যেহেতু কোনো 2015 সালে যখন চুক্তি হয় সেই চুক্তির সময় নাকি বাংলাদেশের কাছ থেকে কোনো কাগজপত্রই এরা নেয়নি বা পায়নি, না পাওয়ার জন্য এটা বড় সমস্যা। কিন্তু এটা সমাধান আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি। কী করে যে সমাধান হবে এটা কিন্তু আমাদের সবারই চিন্তা। আমাদের এইখানকার পরিস্থিতি ভয়াবহ। আমাদের এখানে যে আমরা মেয়ে দিব বা মেয়ে এখান থেকে কেউ নিয়ে যায় বা ছেলে বিয়ে দিব, হ্যাঁ, সেইটা মানে জমি বিক্রি হচ্ছে না। এখানে জমি দেওয়ার কাগজপত্র ঠিক নেই। আমাদের দাবি একটাই, যতক্ষণ আমাদের খতিয়ান না দেয় গভর্নমেন্ট তখন আমরা এটার বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। আমরা চাচ্ছি যাতে বেশি বিএসএফ টহলদারি করুক। এখন আমাদের ভয়াবহ অবস্থা, তো বাংলাদেশ কখন ঘুষে যাবে। অনির্বাণ, আমরা প্রথমার্ধে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে নজর রেখেছিলাম, আর এবার নজর রাখতে হচ্ছে ঠিক 1 বছর পরে বা কয়েক মাস পরে এ রাজ্যে যে রাজনৈতিক যুদ্ধ হতে চলেছে তার একটা ট্রেলারের দিকে। 26-এর হোমওয়ার্কে ফার্স্ট ক্লাস পেয়েছে তৃণমূল। 21-এর থেকে ব্যবধান বাড়িয়ে কালীগঞ্জে জোড়াফুলি জিতেছে। বিধানসভা উপনির্বাচনে 49,143 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, আর মহাদেবের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী আলিফা আহমেদ। মহাদেব,
একদমই, দেখো আলিফা আহমেদ তিনি কিন্তু এই মুহূর্তে কাউন্টিং সেন্টার থেকে যেখানে গণনা হচ্ছে সেই যেটা বলছেন যে নির্বাচনটা হলো সেটা কিন্তু উন্নয়নকে হাতিয়ার করে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করেই মূলত আজকের এই নির্বাচনে তার জয়লাভ। এবং যে পরিমাণ ভোট বিক্রি হয়েছে তার, যদিও ভোটের শতাংশ কম থাকলেও উন্নয়নের কারণেই তার আজকের এই নির্বাচনের ফলাফল। এবং বিগত দিনে আমরা দেখেছি যে বিগত দিনে যে ফলাফল লক্ষ্য করা গেছিল বিগত দিনে তার থেকেও ছাপিয়ে গেছে নাজরা। অর্থাৎ উপনির্বাচনে মূলত সুবিধা পেয়ে থাকেন তৃণমূল কংগ্রেস, তার থেকেও বেশি কিন্তু মানুষ ভোট দিয়েছেন এবছর উপনির্বাচনে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আলিফা আহমেদ রয়েছেন, আলিফা আহমেদের এই মুহূর্তে কিন্তু রয়েছেন, এবং একটু কথা বলার চেষ্টা করবো যে আলিফা লাস্ট একটি প্রশ্ন আপনি এত নবযৌবনের প্রতিক্রিয়া বলা চলে, আপনি জিতবেন আজকে যেটা করে আপনি দেখার জন্য দল রয়েছে। আমি মহিলাদের যে কথাটা বলবো, মহাদেব তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব, একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, পরবর্তী সময় তোমার সঙ্গে আবার আমরা যোগাযোগ করব। অনির্বাণ, 6 মাস বা 7 মাস বা 8 মাসের জন্য হয়তো আলিফা আহমেদ এখান থেকে বিধায়ক নির্বাচিত হলেন, কিন্তু এই নির্বাচনটা কিন্তু বিজেপির কাছে বা বাম কংগ্রেস জোটের কাছে এবং তৃণমূলের কাছে একটা শক্তি পরীক্ষার জায়গা বোধহয় হয়ে উঠেছিল। নিশ্চিতভাবে নিজের শক্তির পরীক্ষা নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ ছিল এই নির্বাচন। যদিও উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলের বিরুদ্ধে ভোট দেওয়ার রায় বা শাসক দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সেরকম ধরনের কোনো নজির সারা ভারত জুড়েই খুঁজে পাওয়া যায় না। সাধারণভাবে উপনির্বাচনে শাসক দলে জিতে থাকে, তবুও কালীগঞ্জের এই নির্বাচন তাকে ঘিরে নিজের মতো করে অঙ্ক কষে নেওয়ার সুযোগ পেয়ে গেল প্রত্যেকেই সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে। কালীগঞ্জ উপনির্বাচনে বড় জয় তৃণমূলের, অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী। কালীগঞ্জের সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে মা মাটি মানুষকে জয় উৎসর্গ করলেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা, তো মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না, এটা তো সুপ্রতিষ্ঠিত, নতুন করে তো কিছু বলার নেই। আমরাও জানি যে ওখানে বিজেপির জেতার, জানতাম যে বিজেপির জেতার চান্স নেই। আমাদের টার্গেট যতটা হিন্দু ভোট পাওয়া যায়, হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, খারাপ দেয়নি, আরও একটু বেশি হলে আরও ভালো হতো। বা ইলেকশনে এমনি হিন্দু প্রধান সিটেই আমরা দেখেছি তৃণমূল জিতেছে এর আগেও, পরবর্তী সময় আমরা সেই সিট জিতেছি। তবে আমার বিশ্বাস যখন 26-এ ভোট হবে এবং কংগ্রেস এখানে দেখেছি ভালো ভোট পেয়েছে, কংগ্রেস যদি সেই সময় এরকম ভোট টানতে পারে তাহলে অন্যরকম খেলা হবে 26-এ। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি সফল, দাবি শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ নিয়ে মাথা ব্যথা ছিল না, 109টা বুথে গুরুত্ব দিয়েছিলাম, সেখানে 70 থেকে 80% হিন্দু ভোট পেয়েছি। 26-এর ভোটে হিন্দুরা এরকম ভরসা রাখলেই হবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিমদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70 কোথাও 80 ভাগ হিন্দু বুথে, সব বুথে প্রায় সব বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনেট, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর, আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 1,11,696, অর্থাৎ প্রায় 54% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি প্রার্থীর সঙ্গে 21-এর জয়ের ব্যবধান ছিল প্রায় 47,000। অন্যদিকে 2024-এর লোকসভা ভোটের নিরিখেও কালীগঞ্জ বিধানসভা এলাকায় 30,000-এরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস।
26শে মুখ্যমন্ত্রীকে ফের ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আগামী ভোটে ভবানীপুরে বিজেপি জিতবে। এখানে দাঁড়ান, মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরে হারাতে পারবো, মেটিয়াবুরুজে পারবো না, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। এদিকে অনির্বাণ, আজ সকালে ফের উত্তাল হয়ে ওঠে বিধানসভা। একেবারে বিজেপি বিধায়কদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ কেন জানতে চেয়ে বিধানসভা কক্ষে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তারপরে ঠিক কি ঘটেছিল, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, অশোক লাহিড়ী এই প্রসঙ্গটি তোলেন এবং তিনি বলেন যে কেন এক্সপান্স করা হয়েছে, এবং তিনি রুলিং বুকের কথাও তুলে ধরেন। তার বক্তব্য কোথাও অশালীন বা অবমাননাকর এরকমটি নয়, অন্তত তিনি তেমন বলছিলেন। এরপরে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলতে উঠে তিনি স্পিকার আগের দিন যে রুলিং দিয়েছিলেন অর্থাৎ এক্সপান্স করার বিষয়টিকে সমর্থন করেন। এরপরই দেখা যায় যে বিজেপির বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন কেন এক্সপান্স করা হলো, এবং স্পিকারকে নিয়েও নানা ধরনের স্লোগান তারা দিতে থাকেন। তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারাও পাল্টা স্লোগান দিতে থাকেন। উত্তাল হয়ে ওঠে বিধানসভা। অরূপ বিশ্বাস তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে নেতৃত্ব দেন। তারই মধ্যে স্পিকার জানান যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন এবং মনোজ রাও। এই 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার পর তাদেরকে দেখা যায় যে মার্শাল, ডেপুটি মার্শাল এবং বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা রীতিমতো টেনে পিছলে বের করে দিচ্ছেন। শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং মনোজ রাওয়ের ক্ষেত্রে এই ছবিটা ধরা পড়ে। তারই মধ্যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে শঙ্কর ঘোষ, শান্তনু প্রামাণিক তাদের চশমা ভেঙে দেওয়া হয়, এই টানাটানির মধ্যে ভেঙে যায়। কাঞ্চন মৈত্র বহরমপুরের বিধায়ক, তারও ঘড়ি ভেঙে যায়, যে প্রমাণস্বরূপ শুভেন্দু অধিকারী পরবর্তী সময় স্পিকারের কাছে সেগুলো জমাও দেন। এর মধ্যে দেখা যায় যে বিজেপির বিধায়করা তারা সকলেই ওয়াকআউট করে বেরিয়ে আসেন। শুভেন্দু অধিকারী তিনি ঘরে একা যান, অর্থাৎ অধিবেশন কক্ষে একা যান। স্পিকারের সঙ্গে তার একটা তর্কাতর্কি চর্চা হতে দেখা যায়। এবং সেই সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য যে শুধুমাত্র আপনি শাসক দলের কথা শুনে বলবেন যে বিজেপির বিধায়করা মাইক ভেঙেছে, টেবিল ভেঙেছে, এই সমস্ত কথা। বিজেপির বিধায়করা আক্রান্ত হয়েছেন, তাদের চশমা ভাঙা গিয়েছে বা ঘড়ি ভাঙা গিয়েছে, এই সমস্ত বিষয় শুভেন্দু অধিকারীও তিনি স্পিকারের কাছে দেন এবং স্পিকার দুটি বিষয় খতিয়ে দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন। তারই মধ্যে স্পিকার জানিয়েছেন এই ঘটনায় 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন, বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা বয়ানে নেবে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে। যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে, চিফ হুইপ হিসাবে আমার বলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আমরা কোনো কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে। এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না। আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপান্স করা হলো, কেন? এমন কি কোনো নিয়ম আছে অধ্যক্ষ মহোদয় যে সরকারের কথা না শুনলে আপনি বক্তব্য বিরোধীদের এক্সপান্স করে দেবেন? এটা কি নতুন নিয়ম শুরু করলেন? বিধানসভাটা তো গুন্ডামির জায়গা নয়। বিধানসভা হচ্ছে মানুষের কল্যাণে আলোচনার জায়গা, গণতন্ত্রের মন্দির। আর শুভেন্দু অধিকারীরা এটাকে গুন্ডামির জায়গা তৈরি করেছে। মুখে বলছে কি আমাদের কথা বলতে দেওয়া হয় না। মার্শালদের বলা হয়েছে যে এদেরকে বার করে দাও, এরা কথা শুনছে না, শুধু ব্যাঘাত ঘটাচ্ছে। তো স্পিকারের সে অধিকার আছে, আমরা লোকসভায় দেখিনি। স্পিকার যা সিদ্ধান্ত নিয়েছেন এটা স্পিকারের সিদ্ধান্ত। কি শুভেন্দু অধিকারী গিয়ে তর্ক করছেন? ওনাকে তো আগে সবচেয়ে গুন্ডা দলের সর্দার হচ্ছেন তো শুভেন্দু অধিকারী। বিধানসভায় রক্ষীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা অভিযোগ, 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্পিকার। আমাদের 28 জন আহত হয়েছেন বলে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে কি হলো? হাতে কি হলো?
আনতেই পারে, অনাস্থা আনতে হবে। আমি তো এর আগেও অনেকবার অনাস্থা এনেছিলাম। অনাস্থা আনতে গেলে আগে রুলটা যেন ভালো করে পড়ে নেন। ওদের তো একজন বিধায়ক রয়েছেন যিনি সবসময় অনেক নিজেকে অনেক পরিচয় দেন, উনি এই ছিলেন সেই ছিলেন, তাকে দেখে নিয়ে তার সাথে পরামর্শ করে দেবেন, নাহলে আইনজীবীদের সাথেও পরামর্শ করতে পারেন। আমাদেরও 28 জন আহত, আমরাও ব্যান্ডেজ মারব। বিধানসভায় এই ছবিগুলো উঠে এসেছিল, কিন্তু তার আগে আরো একটা ছবি উঠে এসেছিল, সেই ছবি একবার আপনাদেরকে দেখাই। বিধানসভায় শুভেন্দু অধিকারীর দুয়ারে হাওয়াই চটি, বিরোধী দলনেতার ঘরের সামনে 5 রঙের 5 জোড়া হাওয়াই চটি। কে রাখলো এই নতুন হাওয়াই চটি? বিধানসভা জুড়ে শোরগোল পড়ে যায়। মুখ্য সচেতকের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক। কিছু জানেন না জানিয়েছেন মুখ্য সচেতক, দাবি করেছেন শুভেন্দু বাবুর ব্যক্তিগত সহায়ক। এদিকে 26-এর আগের ভোটে ভস্ম সেই হিন্দুত্বের শান বিজেপি তৃণমূলের। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথ রাজনীতি। রথযাত্রার আগে শহর জুড়ে বিজেপির পোস্টার ব্যানার, তাতে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি। পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুরের মেচেদার জগন্নাথ মন্দিরেও, যেখানে রথযাত্রার দিন যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতার। একই ধাঁচের পোস্টার পড়েছিল রামনবমীর সময়, নিশ্চয়ই মনে আছে আপনাদের। হিন্দু ঐক্যবদ্ধ হবে তো, এই হিন্দুদের প্রোগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয়। যদিও এই পোস্টার ব্যানারকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। পোস্টারে শুভেন্দুর ছবি থাকায় কটাক্ষ কুণাল ঘোষের। পাল্টা রথযাত্রায় রাজ্য জুড়ে দীঘার রথ নিয়ে পোস্টার তৃণমূলের। আমাদের বকুলতলায় ভিড় জমেছে গানের প্যারোডি বানিয়ে সাধারণ মানুষকে দীঘায় আমন্ত্রণও জানিয়েছে রাজ্যের শাসক দল। যাদের লোক নেই তাদেরই ওইসব এজেন্সি বা ভাড়াটে লোকজন দিয়ে পোস্টার মারাতে হয়। বাংলায় রথ নতুন নয়, কলকাতায় রথ নতুন নয়। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পরিবার, ছোটরা বড়রা রথের সন্ধ্যায় ঢেপুর আওয়াজ, রাস্তায় রথ, এটা বাংলার সংস্কৃতি। তো সেখানে হঠাৎ ছবি দিয়ে বিজেপির কোনো নেতা তিনি রথ করাতে নামছেন, এগুলো হাস্যকর। যাদের লোক নেই, জন নেই, তারা হচ্ছে এই পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে এজেন্সি দিয়ে দেয়ালে 4টে ছবি মারিয়ে দেয়। এদের সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। দীঘার রথযাত্রা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। রাজনীতির মানুষ রাজনীতি করবে না তো কি কোলে মার্কেটে মূল্য বেচবে? ওরা রাজনীতি করছে না। তৃণমূল কদর্য রাজনীতি করে, মমতা ব্যানার্জি তো প্রতিটা ক্ষেত্রে সর্বক্ষেত্রে রাজনীতি করে। এই কথাগুলো বলে কি করে ওদের মুখপাত্র? জগন্নাথ দেবের কে যে মিষ্টি ফল যাই হোক সেটা তাকে সমর্পণ করা হলো না, বিভিন্ন জায়গায় বানিয়ে সেগুলো দ্রব্য সামগ্রী হিসেবে রেশনের থ্রুতে কোথায় ওদের জনপ্রতিনিধিদের দ্বারা ওই প্রসাদ বিতরণ হচ্ছে। এ তো হাস্যকর। এটা ধর্মকে নিয়ে খেলা নয়, এটা রাজনীতি নয়, এটা নিয়ে ওরা রাজনীতি করছে না। তাহলে শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতিতে এবার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে শুভজিৎ। 8 মাস ধরে শিলিগুড়ির বিধাননগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো এই ডাকাত দল। চলছে বিভিন্ন সোনার দোকানে একাধিকবার রেকিও, অর্থাৎ এই ঘর ভাড়া নিয়ে থাকাকালীন একাধিক সোনার দোকানে এরা রেকি চালায়। তারপর নির্দিষ্টভাবে এই ডাকাতির ঘটনা। জলপাইগুড়ির এটিএম লুটের মতো এক্ষেত্রেও উত্তরপ্রদেশ এবং বিহারের গ্যাংই যুক্ত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শিলিগুড়ির ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন। 8 মাস ধরে একটা ডাকাত দল বাড়ি ভাড়া নিয়ে থাকছে, রেকি করছে, অথচ টেরই পেল না পুলিশ। ভিন রাজ্যের ডাকাত দল কারা বাড়ি ভাড়া নিচ্ছে, তারা আদৌ কোনো খোঁজ খবর নেওয়া হয়? নিয়ম মতো বাড়ি ভাড়া নেওয়ার পরই বাড়িওয়ালাদের জানানোর কথা, থানার মারফত থানাকে জানানোর কথা যে কাকে তারা বাড়ি ভাড়া দিলেন, তাদের পরিচয় কি, কোথা থেকে এসছেন, তাদের আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্টস রাখার কথা। থানায় পুলিশের বহু পদ খালি, সে সমস্ত কারণেই কি নজরদারির অভাব ঘটছে? কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ। জানতে চাইবো, শিলিগুড়িতে এটিএম লুটের পরে রীতিমতো শোরগোল পড়েছিল, এবার ডাকাতি এবং তাও আবার 8 মাস ধরে ঘাঁটি গেড়ে।
দেখো অনির্বাণ, আমি তোমাকে অ্যাড অন করবো। 2017-তে মানে গতকাল যেখানে ডাকাতি হলো ঠিক তার উল্টো দিকে পিসি চন্দ্র জুয়েলার্স, যেখানে 2017-তে ডাকাতির ঘটনা ঘটেছিল, গুলিও চলেছিল। প্রত্যেকটা ঘটনা ঘটে, ঘটনার পর পুলিশ জানায় যে শিলিগুড়িকে নজরে রাখা হচ্ছে, যারা আসছেন, যেহেতু কসমোপলিটন সিটি, প্রচুর মানুষ প্রতিদিন আসেন, কারা আসেন সেই সম্পর্কে তথ্য রাখা, নজরদারি করা, বাড়ি ভাড়া কারা দিচ্ছেন নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে চেক করা, হোটেলে কারা থাকছেন সেগুলো দেখা। কিন্তু বাস্তবে যে কাজের কাজ কিছুই হয় না, তা কিন্তু গতকালকে ঘটনা জানান দিল। কারণ ডাকাত দলের অন্তত 2 জন বিধাননগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে গত 8 মাস ধরে ছিল, যারা বলেছিল যে তারা রাস্তা সম্প্রসারণের কাজ করতে এসছে। এবং আরও একটা তথ্য তোমাকে দিই, দেখো এটা কিন্তু জেলা পুলিশের আন্ডারে নয়, এই এলাকা শিলিগুড়ির গুরুত্বের কথা মাথায় রেখে কিন্তু একে মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করা হয়েছিল। অর্থাৎ এই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাথায় থাকেন একজন ডিআইজি পদমর্যাদার অফিসার, এসপি র্যাঙ্কের অফিসার নন, এবং একাধিক এসপি র্যাঙ্কের ডিসিপি থাকেন শুধুমাত্র শিলিগুড়ি এবং অ্যাডজাসেন্ট এলাকার নিরাপত্তার ক্ষেত্রে। তারপরেও এই ধরনের ল্যাপসেস বারবার কেন? এটিএম লুটে ভিন রাজ্যের দল, এবার এই সোনার দোকান লুঠেও ভিন রাজ্যের দল, ইউপি, রাজস্থান, বিহারের দলেরা আসছে, নানান নামে নানান পরিচয়ে তারা মাথা গুচ্ছে, থাকছে, অপরাধ ঘটাচ্ছে, চলে যাচ্ছে, তারপর টনক নড়ছে। এই জায়গাটাই কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে, যে কথাটা এক বাক্যে বিভিন্ন রাজনৈতিক দল, শাসক থেকে বিরোধীরা প্রত্যেকে স্বীকার করছেন। অনির্বাণ। ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। শিলিগুড়িতে এটিএম এর পর এবার ডাকাতির ঘটনা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, যেভাবে এই ডাকাত দল ভিন রাজ্য থেকে এসে 8 মাস শিলিগুড়ির বিধাননগর এলাকাতে ঘাঁটি গেড়ে একের পর এক সোনার দোকানে রেকি চালিয়ে তারপরে এই সোনার দোকানে ডাকাতি করে, যেখানে 2017 সালেও একই রকমভাবে ভয়ঙ্করভাবে ডাকাতি হয়েছিল, তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। এদিকে এবার মিড ডে মিলের ভাগ পাবে পথ কুকুররাও। পড়ানোর পাশাপাশি পথ কুকুরদের মিড ডে মিল খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে শিক্ষকদের। পশুপ্রেমী মেনকা গান্ধীর আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি নির্দেশিকা, আর এই নির্দেশিকা ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, ওই নির্দেশিকায় কি বলা আছে? এই নির্দেশিকা বিভিন্ন মহল, শিক্ষক মহল, তারা দেখছেন কিভাবে? দেখো, নির্দেশিকা এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মিড ডে মিলের থেকে যে খাবার এখন দিতে হবে, সেই সমস্ত রাস্তার মানে পথকুকুর যেগুলো স্কুলের সামনেই থাকে, সেই সমস্ত স্কুলদের মানে স্কুলের সামনেই সেই সমস্ত পথকুকুরদের খাবার দিতে হবে মিড ডে মিল থেকে। এবং শুধু তাই নয়, দুপুরের মধ্যেই সেই খাবার তাদেরকে নিয়মিতভাবে রোজ দিতে হবে। এর পাশাপাশি তাদেরকে ভ্যাকসিনেশন, সেই সমস্ত পথকুকুরদের চিকিৎসা ইত্যাদির ব্যবস্থাও করতে হবে। এই নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে, ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। কারণ মিড ডে মিলের যে আর্থিক বরাদ্দ, তাতে স্টুডেন্টদেরই খাওয়ানো খুব মানে চাপের হয়ে যায়। তাছাড়া কোথায় খাওয়াবে সেই পরিকাঠামো অধিকাংশ স্কুলেরই নেই। তো সেখানে তারপরে আবার কুকুরদেরকে খাওয়ানো, সেই দায়িত্বটা কোন শিক্ষকই বা নেবেন আর কীভাবেই বা করবেন? এই নিয়ে আমাদের এখানে, আমি রয়েছি বার্লো গার্লস হাই স্কুলে, তো সেখানকার যিনি প্রধান শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছেন। কি অবস্থা, মানে এই যে দায়িত্বটা কিভাবে পালন করবেন? আসলে দায়িত্বটা পালন করা সহজেই যায়, মানে সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন। এবার আমাদের স্কুলে না মানে কিছু কুকুর আসে বাইরে, আমাদের টিচার তাদেরকে প্রতিদিন মানে 10-12টা কুকুর তাদেরকে কিন্তু খেতে দেয়, মানে বাড়ি থেকে বিস্কুট আগে থেকেই আপনারা দিতেন? আগের থেকেই দিতাম। এবার এখন যদি বলা হয় যে মিড ডে মিলের খাবার দেওয়া, কিন্তু আমি শুধু একটাই ব্যবস্থা করব ভাবছি, যেটা যে ওই কুকুররা তো গেটের বাইরে এসে বিস্কুটটা খেত, সেটা না করে একটু দূরে গিয়ে খাওয়ানো। বেশ, নজর থাকবে, নজর থাকবে কিভাবে এটা বাস্তবায়িত করেন, নজর থাকবে। সুব্রত, কুকুরকে খাওয়ানোর ব্যাপারটা আলাদা কোনো বরাদ্দ হয়নি, তার মধ্যে যদি আমাদেরকে এটা করতে হয় তাহলে আমাদের মধ্যে আরও একটা হেডেক বেড়ে গেল। আর দ্বিতীয়ত, কোন মাস্টারকে আমি নিয়োগ করবো বলুন, যে রাস্তায় কোন কুকুর কটা খাবে, কি খাবে না খাবে, এটা তো বিশাল একটা আমাদের কাছে একটা বোঝা। একটা যখন অর্ডার হচ্ছে, গভর্নমেন্ট অর্ডার হচ্ছে, তো গভর্নমেন্ট অর্ডার হলে কি হয়, একজন শিক্ষককে সেখানে এনগেজ করতে হয়। এমনিতে শিক্ষক অপ্রতুল, এবার সেটা একটা জায়গা। যে সমস্ত স্কুলগুলো ছোট স্কুল, তাদের এমনি মিড ডে মিল চালাতে অসুবিধে হয়, তো তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা খরচের জায়গা দাঁড়িয়ে গেল। একদিকে শিক্ষকের অপ্রতুলতা এবং তার পাশাপাশি রেশন দোকান সামলানো, সকালবেলা গিয়ে মিড ডে মিলের রান্না চাপানো, এই সমস্ত জিনিসগুলো করা। তো আমরা শিক্ষক মশাইরা পড়াবো না, রান্না চাপাবো। যেখানে ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের মধ্যে একটা বিষয় তুলে ধরা হয়েছে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টকে কীভাবে কমানো যায়। তো এটা খুব সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ। কিন্তু এটাও ঠিক কথা যে আজকে মিড ডে মিলের যা অবস্থা, প্রত্যেকটা স্কুলে টিচারদের যে সংখ্যাটা কম, বা যে জায়গাতে স্টুডেন্টরা কম আছে, সেখানে এই অ্যারেঞ্জমেন্টটা কী করে হবে?
এই মুহূর্তে যে ব্রেকিং খবরে নজর রাখবো আপনাদের জন্য, এই মুহূর্তে যে ব্রেকিং খবরটি নিয়ে আসছি, যে ব্রেকিং খবরে নজর রাখবো, কালীগঞ্জের মোলান্দিতে বোমাবাজি, মৃত্যু হয়েছে এক শিশুর। এবং যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বেরিয়েছিল, সেই বিজয় মিছিলের বিজয় উল্লাস থেকেই বোমাবাজির অভিযোগ, যে বোমার আঘাতে এই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর, কালীগঞ্জে বোমাবাজি এবং একটি শিশুর মৃত্যু। এই শিশুর মৃত্যু হয়েছে তৃণমূলের বিজয় উল্লাস থেকে, বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে, এমনটাই গুরুতর অভিযোগ কিন্তু উঠছে কালীগঞ্জে। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজির অভিযোগ, বাড়ি ফেরার সময় বোমার আঘাতে মৃত্যু বছর 5 শিশু কন্যার। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, জানতে চাইবো এই ঘটনা সম্পর্কে তোমার কাছ থেকে, যে গুরুতর অভিযোগ উঠছে, সত্যিই কি তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হচ্ছিল, সেই বোমার আঘাতে শিশু কন্যা মারা গিয়েছে? মহাদেব, শোনা যাচ্ছে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কালীগঞ্জে এক শিশুকন্যার মৃত্যু হলো। 5 বছরের শিশুকন্যার মৃত্যুর কারণ বোমার আঘাত। কিন্তু সব থেকে বড় অভিযোগ যেটা উঠছে যে এই বোমাবাজি হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে। কালীগঞ্জে আপনারা জানেন বিধানসভা উপনির্বাচনের ফল আজকে কিছুক্ষণ আগে ঘোষিত হয়েছে এবং সেই ফল ঘোষণার পরই তৃণমূলের বিজয় মিছিল বেরোয়। সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে এই শিশুকন্যার মৃত্যু হয়েছে, 5 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে কালীগঞ্জের মোলান্দিতে। এমনই গুরুতর অভিযোগ, বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে বছর 5 শিশুকন্যার। কালীগঞ্জের মোলান্দির ঘটনা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। এই মুহূর্তের বড় খবর, কালীগঞ্জের মোলান্দিতে বোমাবাজি, মৃত্যু হয়েছে এক শিশুর। যে খবর আমরা পাচ্ছি, যে অভিযোগ আমরা পাচ্ছি, তৃণমূলের বিজয় উল্লাস থেকেই নাকি এই বোমাবাজি করা হয়েছে, এমনটাই অভিযোগ, বড় অভিযোগ। বাড়ি ফেরার সময় বোমার আঘাতে মৃত্যু হয় বছর 5 শিশুকন্যার। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। নিঃসন্দেহে অনির্বাণ, বড় খবর। নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর। তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বিজয় উল্লাস চলছিল এবং সেই বিজয় উল্লাসের জন্য বোমা ফাটানো হয়, সেই বোমার আঘাতেই নাকি মারা গিয়েছে শিশুকন্যা 5 বছরের। এমনই গুরুতর অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, দেখো, কালীগঞ্জ থানা মোলান্দি এলাকায় যেটা জানা যায় যে যখন একটি শিশু বাড়ি ফিরছিল তখনই কিন্তু রাস্তার উপরে তৃণমূল কর্মী সমর্থক তারা আনন্দ উল্লাস করছিল। এরই মধ্যে থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ এবং বোমা ছোড়ার আঘাতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ যায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা। কি ধরনের বোমা ছোড়া হচ্ছিল? বিজয় মিছিল থেকে তো সাধারণত পটকা ফাটানো হয়। দেখো, যেটা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে এখানে যে বোমাটি ছোড়া হয়েছিল সেটি সকেট বোমা এবং সেই সকেট বোমা যে ছোড়া হয়েছিল এবং সেই সকেট বোমার আঘাতই দেখো শিশুটি ক্ষতবিক্ষত হয়ে যায় এবং এই ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরেই কিন্তু খবর যায়, ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানা পুলিশ। কিন্তু পুলিশ গিয়ে কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে আসে। বুঝিয়ে বলো আমাদের দর্শকদের জন্য, কি ধরনের বোমা সকেট বোমা? দেখো, যেটা সকেট বোমা বলতে যেটা বলা হয় যে লোহার সকেট দিয়ে এটি তৈরি করা হয় এবং যে কলের যে পাইপ, সেই পাইপ দিয়ে এবং সকেট দিয়ে কিন্তু এই বোমাগুলি তৈরি করা হয় এবং এই বোমাগুলি খুবই শক্তিশালী। আর এই শক্তিশালী বোমার আঘাতেই কিন্তু শিশুটির দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কারণে তাকে যখন পুলিশ তুলে উদ্ধার করে নিয়ে আসে এবং উদ্ধার করে নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয় বলে জানা যায়। তার মানে এই যে সকেট বোমা বলছো, এটা তার মানে দেওয়ালির সময় যেরকম বা কালী পুজোর সময় আমরা যেরকম পটকা টটকা ফাটাতে দেখি শিশুদেরকে, বাচ্চাদেরকে, সেই রকম ধরনের আনন্দ উল্লাসের জন্য, বিজয় উদযাপনের জন্য ফাটানো জিনিস নয়, মানে এটা একদম মানুষ মারার জন্য বোমা। একেবারেই এটা সেই ধরনেরই বোমা, যেটি ক্ষেত্রে হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা ফাটানোর প্রয়োজন পড়লো কেন? বিজয় মিছিল তো দলের প্রার্থীর বিজয় নিয়ে উল্লাস করবার জন্য, সেখানে মানুষ মারার বোমা ফাটাতে হয় নাকি? কি বলছে তৃণমূল নেতৃত্ব? একদমই, আলিফা আহমেদকে আমরা প্রশ্ন করেছিলাম, টিভি 9 বাংলা প্রশ্ন করেছিল যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে আপনার প্রচুর পরিমাণে ভোটে নির্বাচিত হয়েছেন, জয়লাভ করেছেন, তারপরও কেন এই ধরনের বোমা হামলা বা একটা শিশুর মৃত্যু? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘটনা নিয়ে টুইট করলেন। আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই খবর তিনি পেয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত এই কালীগঞ্জের মোলান্দিতে 5 বছরের যে শিশুকন্যার মৃত্যু হয়েছে বোমাবাজিতে, অর্থাৎ বোমা বিস্ফোরণে বড় চাঁদগড় বলে জায়গাটির নাম বলছেন মুখ্যমন্ত্রী তার টুইটে, সেটা তিনি খবর পেয়েছেন এবং তিনি বলছেন যে তিনি প্রার্থনা জানাচ্ছেন তার
তার পরিবারের জন্য যারা কন্যা হারালো, এবং এটাও লিখেছেন মুখ্যমন্ত্রী পুলিশকে দ্রুত এবং স্ট্রং অর্থাৎ অত্যন্ত কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে কালপ্রিটসরা যত দ্রুত সম্ভব অর্থাৎ যারা অপরাধী তারা যত দ্রুত সম্ভব ধরা পড়ে। মুখ্যমন্ত্রী লিখছেন আই এম শকড অ্যান্ড ডিপলি স্যাডেন্ড, অর্থাৎ তিনি একই সঙ্গে রীতিমতো চমৎকৃত হয়েছেন, রীতিমতো বিস্মিত হয়েছেন এবং একই সঙ্গে বলছেন যে তিনি গভীর দুঃখ পেয়েছেন এই ঘটনাতে। বাড়ি ফেরার সময় বোমার আঘাতে মৃত্যু হলো এক 5 বছরের শিশুকন্যার, যে মৃত্যুর কারণ তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ফাটানো বা ছোড়া সকেট বোমা। আমাদের প্রতিনিধি মহাদেব আমাদেরকে জানাচ্ছিলেন। মহাদেব আমাদের সঙ্গে আছেন এখনো পর্যন্ত। মহাদেব, তুমি বলছিলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিক্রিয়া, আলিফা আহমেদ বিজয়ী প্রার্থী, তার বিজয় কেড়ে নিল একটি শিশুকন্যার প্রাণ, কি বলছেন? একদমই, তিনি যদিও বিষয়টি এখনো পর্যন্ত জানেন না এমনটাই কিন্তু জানিয়েছেন, এবং তিনি বিষয়টি প্রশাসনের উপর দায়িত্ব দিয়েছেন যে প্রশাসন যেন এই ঘটনা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এবং কিন্তু এই ধরনের ঘটনা যে অনভিপ্রেত বা একটা জয়ের পরই একটি শিশুর মৃত্যু হতে পারে, এটা কোনোভাবেই মেনে নিতে আমাদের সঙ্গে থাকো মহাদেব। এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, এই ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, কি প্রতিক্রিয়া দেব বলুন তো। আনন্দে ছিলাম, আজকে নির্বাচনের ফলাফল দেখে উৎসাহিত ছিলাম, কিন্তু আপনাদের টিভি স্ক্রিনেই যখন এই খবরটা দেখলাম ব্যক্তিগতভাবে ভীষণ ধাক্কা খেলাম, মর্মাহত হলাম। একটা বাচ্চা শিশু, সে তো কিছুই বোঝে না, তার এইটা তো হওয়ার কথা ছিল না, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে, আমি দেখছিলাম একটু আগে, দলমত নির্বিশেষে যারাই জড়িত থাকুক না কেন, এই মিছিলের মধ্যে ঢুকে কেউ এই কাজ করলো কিনা আজকে গোটা জয়টাকে কালিমালিপ্ত করার জন্য, কিংবা আমাদের কোনো অত্যুৎসাহী ব্যক্তি এই অসভ্যতামি করলো কিনা, এই সবটা পুলিশ প্রশাসনের নজরে আসুক, পুলিশ প্রশাসন দ্রুততম অ্যাকশন নিক। এবং সেই মাকে তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, সে হয়তো ভাবতেও পারেনি আজকে সকালবেলা তার মেয়ে এভাবে চলে যাবে। কোনো নিন্দা জানানোর ভাষা নেই এবং চূড়ান্তভাবে নিন্দনীয়। এবং যত তাড়াতাড়ি সম্ভব যারাই কাণ্ডটা করিয়েছে, যারাই এই বদমাইশি অসভ্যতামিটা করেছে, তাদেরকে দ্রুত আইনের ইয়েতে আনা হোক, পুলিশ গ্রেফতার করবে এবং যত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া যায় দেওয়া হোক। ধন্যবাদ দেবাংশু। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। আলিফা আহমেদ কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী, যার বিজয়ের পরই বিজয় মিছিল বের হয় এবং সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে এই 5 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মোলান্দিতে। আলিফা আহমেদের প্রতিক্রিয়া। এইসব ঘটনার জন্য প্রশাসন আছে, প্রশাসন নিজের কাজ করবে। আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে এতদিন কাজ করে এসছে, প্রশাসন আমি নিশ্চিত প্রশাসন তার কাজ করবে। আমরা শুনছিলাম আলিফা আহমেদ বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, যার বিজয়ের পর বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় এবং সকেট বোমা। মহাদেব বলছিলেন আমাদের প্রতিনিধি, সকেট বোমা ছুড়ে উদযাপন। শুভজিৎ, নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এই বোমা যারা ছুড়েছে তারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে মিশে থাকা তৃণমূলেরই লালিত পালিত আশ্রিত সমাজবিরোধী কিনা সেটা আমি জানি না, যেটা দেবাংশু ভট্টাচার্য বলতে পারলেন না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে দ্রুত এদেরকে খুঁজে বার করতে, কিন্তু এরা যে দলেরই হোক অথবা বাইরে থেকে ঢুকে পড়াই হোক, এরা সমাজ বিরোধী নিশ্চিতভাবে। কারণ কোনো বিজয় উদযাপন করবার জন্যই সকেট বোমা কোনো সাধারণ মানুষ ছোড়ে না, বা সকেট বোমা ছুড়ে কোনো বিজয় উল্লাস হয় না। বোমা মজুত হয়েছিল। গতকাল একটি টুইট করেছিলেন আলিফা, তিনি লিখেছিলেন যেই জিতুক জয়ী যেন হয় কালীগঞ্জ, মানবতা জেতে। এই কি নিদর্শন? এই কি মানবতার নিদর্শন, নাকি অন্য কিছু আজ উনি করেছিলেন, করে এই পোস্টটা করেছিলেন, জানি না। নিশ্চিতভাবে অত্যন্ত গুরুতর ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা রাজ্যের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে। বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমা, সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো এক কন্যার। ক্লাস 4-এ পড়তো যে শিশুকন্যা, তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, কড়া ভাষায় ঘটনার নিন্দা করেছেন। একই সঙ্গে ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত, দুঃখিত বলে জানিয়েছেন এবং পুলিশকে স্ট্রংগেস্ট অ্যাকশন অর্থাৎ যত দ্রুত সম্ভব যত কঠিন ব্যবস্থা নেওয়া যায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।